নমস্কার বন্ধুরা, আমি সৌপর্ণ আর আপনারা হলেন গল্পের তড়িৎ যাত্রী। আজকের গল্পের নাম অভিসন্ধি। লিখেছেন জয়ন্ত অধিকারী। লেখকের কলম ধরা শুরু কেবল রোজকার জীবন থেকে বিমুখ হয়ে কিছুটা সময় কাটানোর উদ্দেশ্যে। তারপর সেই লেখালেখি জীবনের নিয়মিত একটি অভ্যেস হয়ে দাঁড়ায়। লেখকের নিজস্ব একটি পেজ আছে যার নাম খামখেয়ালি ভাবনা। সেখানে তিনি নিয়মিত লেখালেখি করেন। আজকের এই গল্পটি প্রকাশিত হয় প্রতিলিপি নামক প্ল্যাটফর্মে 2020 সালের 3রা জুলাই, পুতুল এই নামে। বিশেষ উল্লেখ্য, আজকের গল্পটি প্যারানর্মাল থ্রিলার ঘরানার। তন্ত্রমন্ত্রের উল্লেখ এই গল্পের মধ্যে আছে। গল্পের তৈরি এই সব কুসংস্কারকে প্রমোট করে না। সংস্কারমুক্ত মন নিয়ে গল্প শোনার আনন্দ উপভোগ করুন। তাহলে আর দেরি কিসে, তরির পাল তুলে দিই, ভেসে পড়ুন আজকে গল্পের সাথে। শুরু হচ্ছে অভিসন্ধি। আমার এই কোম্পানিতে আর কোনো দরকার নেই। প্লিজ ওয়েট। আমি জানি তোমাদের মনে অনেক প্রশ্ন আছে, তার আগে আমি একটু কথা বলে নিই। এই কটা কথা বলে স্তব্ধ হয়ে যায় টেরে। আমরাও চুপ করে থাকি। সবাই ভাবছিলাম নানান কথা একসাথে, কিছুই বুঝতে পারছিলাম না তখন। একটু আগেই ডেরেকের মেসেজ এসেছিল, কিছু কথা বলতে চায় ও সবার সাথে। আমরা 7 জন তাড়াতাড়ি আমাদের ল্যাপটপের স্ক্রিনের সামনে বসে পড়েছিলাম তখন। ডেরেকের মুখ দেখতে পাচ্ছি আমরা সবাই। ওর ওয়েবক্যাম অন করা আছে। ওর দু চোখ ভীষণ লাল, মনে হচ্ছে ভীষণ কান্নাকাটি করেছে। মাথার চুল এলোমেলো, গালে প্রায় 2 থেকে 3 দিনের না কাটা সাদা কালো দাড়ি। নিজের সাথেও নিজে লড়াই করে চলেছে প্রচণ্ডভাবে। কয়েকদিন আগে আমাদের এই কোম্পানির অনেক ক্ষতি হয়ে গেছে, আর তার ওপর আবার এইসব লকডাউন। ব্যবসা অনেক পড়ে গেছে। মাস কয়েক আগে কোম্পানি 2 ভাগে ভাগ হয়ে গেছে, আর তারপর থেকে নতুন চেয়ারম্যান এসে সবার উদ্দেশ্যে একটা মেলও করেছে যে আগামী কয়েক মাসের মধ্যে অনেক কিছু পরিবর্তন আসতে চলেছে। সব কিছুই জানা যাবে এই আর্থিক বর্ষের 2য় কোয়ার্টারের শেষে। আর আজ জুন মাসের 26 তারিখ। আমাদের কোম্পানিটা বিশাল বড় একটা গ্লোবাল কোম্পানি। আমরা কাজ করি পৃথিবীর 66টা দেশে। মোবাইল তৈরি করি আমরা, আর সেই আমাদের তৈরি মোবাইলগুলো অন্য মোবাইল কোম্পানিগুলোর থেকে অনেক অনেক আলাদা। তাই আমাদের আলাদা নাম আছে, খ্যাতিও আছে সারা বিশ্ব জুড়ে। কিন্তু এই 3 মাস ধরে লকডাউনের সময় অনেক কিছুই মার খেয়েছে ব্যবসায়। বিক্রি কমেছে, উৎপাদনও কমেছে। কোম্পানির অনেক ডিভিশন থেকে লোকজনকে বের করে দেওয়া হয়েছে। অনেকেই আবার আছে অপেক্ষায়। আমাদের ডিপার্টমেন্টে আমরা কাজ করতাম মোবাইলের ডিজাইন নিয়ে, আর আমরা জানতাম যে আমাদের কিছুই হবে না, কেউ আমাদের গায়ে হাতও লাগাতে পারবে না। কারণ আমরা বেরিয়ে গেলে বা আমাদের জোর করে বের করে দিলে মোবাইলের ডিজাইনের ক্ষেত্রে নতুন করে কিছু আবিষ্কারই হবে না, বা হবে না নতুন করে কোনো রিসার্চ। এই কয়েক মাস আমরা বাড়িতে থেকেই কাজ করেছি। প্রায় সারা দিন রাত এক করে আমরা বেশ কয়েকটা নতুন প্রোডাক্টের ডিজাইনও করেছি। আমাদের চেয়ারম্যান, আমাদের স্টেক হোল্ডার সবাই এই নতুন প্রোডাক্ট দেখে খুবই খুশি হয়েছিল। আর তার সাথে আমাদের কোম্পানি নতুন আরও কয়েকটা দেশে অফিস খোলার প্ল্যানও করেছিল। আমাদের বেশ কয়েকজনের সেই সব দেশেও যাওয়ার কথাবার্তা চলছে অনেক দিন ধরে। ডেরেকও 2 দিন আগেই বলেছিল যে নতুন একটা প্রজেক্ট আসছে। নতুন ধরনের চিপসেট আর হলোগ্রাম টেকনোলজি নিয়ে আমাদের একদম অন্য ধরনের মোবাইল ডিজাইন করতে হবে। প্রোটোটাইপ মডেল আমরা আগেই বানিয়েছিলাম, এবার সেটাকে ম্যানুফ্যাকচার করে পরীক্ষা নিরীক্ষা শুরু করতে হবে। এই নতুন ধরনের মোবাইলের জন্য আর আলাদা করে 5.5 বা 6 বা 6.5 ইঞ্চির প্লাস্টিক বা ধাতব বাক্স পকেটে নিয়ে ঘুরতে হবে না। হাতের কবজিতে একটা ঘড়ি বা ব্যান্ড পরলেই হবে, আর যখন ফোন আসবে নিজে থেকেই হাতের ওপরে একটা হলোগ্রাফিক স্ক্রিন খুলে যাবে। সেখান থেকে কথা বলা যাবে ইথার তরঙ্গের মধ্য দিয়ে।
আর তার জন্য প্রতিটি ব্যবহারকারীর সাথে একটা নিজস্ব ফ্রিকোয়েন্সিতে সিগন্যাল ব্যবস্থা তৈরি করতে হবে। সেই সেট আপ মোবাইল কেনার পরে একদম প্রথমেই করে নিতে হবে, তারপরে আর কোনো আলাদা ডিভাইস বা কিছু নিতে হবে না। একইভাবে যদি কোনো কিছু দেখতে হয়, খবর বা ভিডিও বা ফটো তুলতে হয়, সব কিছুই ওই হলোগ্রাফিক স্ক্রিনের মধ্যেই হবে। এই রকম একটা ভীষণ গুরুত্বপূর্ণ কাজ করছিলাম আমরা, আর তাই হঠাৎ ডেরেকের কথায় আমরা সবাই একরকম চমকেই গেলাম। আমরা চুপ করেছিলাম। একটু পরে নিজেই আবার ডেরেক কোনো রকমে ক্যামেরার দিকে তাকিয়ে হেসে ওঠে, মাথার চুলে হাত বুলিয়ে আমাদের দিকে তাকিয়ে বলে ওঠে, এই কোম্পানি, এখানে আমি প্রায় 33 বছর আগে আমার কাজ শুরু করি। এটাই আমার প্রথম কোম্পানি। কি না করেছি আমি এই কোম্পানির জন্য। চোখের সামনে ধীরে ধীরে বড় হতে দেখেছি এই ছোট্ট কোম্পানিকে। আর আমরা যে কাজ করছিলাম সেগুলো ভীষণ রকম প্রয়োজনীয় কাজ, ভবিষ্যতের কাজ। 4 দিন আগে, ঠিক 4 দিন আগে আমাকে ব্রায়ান নিজেও বলেছিল একটা নতুন প্রজেক্টের কথা। সেই প্রজেক্টের ব্যাপারে আমি তোমাদের 2 দিন আগে জানিয়েছিলাম, আর এটাও বলেছিলাম যে এটা একটা বিশাল বড় $multi-million প্রজেক্ট। সেটা আমরা, তোমাদের সাথে আমি, এই কজন মিলেই কাজটা করব। আর গতকাল বিকেলে আমাকে ব্রায়ান ফোন করে বলল যে এই কোম্পানিতে আমার আর কোনো জায়গা নেই। আমি নিজেও বিশ্বাস করতে পারছি না। তোমরাও হয়তো ভীষণ শকড। কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি, আর 2 চোখের পাতা এক করতে পারিনি। বারবার ভাবছিলাম যে কেন আমার সাথে এরকম হলো। আমাকে বলা হয়েছে যে আমার স্যালারি অনেক বেশি, আর তাই কোম্পানির এইরকম একটা আর্থিক মন্দার সময় ওরা, মানে বোর্ড অফ ডিরেক্টরের সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যে আমাকে বের করে দেওয়া হোক। আমি জাস্ট ভাবতে পারছি না এটা। তবে ঠিক আছে, কোম্পানি যাতে ভালো হয় সেটাই সবার জন্য ভালো হবে। তাই আজ থেকে আমি আর তোমাদের ম্যানেজার নই। তবে তোমাদের সবার চাকরি আছে, তোমাদের কারো সাথে কিছু হয়নি। আর তোমরা এবার থেকে রিপোর্ট করবে স্টেলাকে। স্টেলা মানে যে ডেটা সিকিউরিটি দেখে। আমাদের এই মিটিং এর পরেই আমি স্টেলাকে জানিয়ে দেব যে তোমাদের সাথে কথা হয়ে গেছে, আর ও একটা মিটিং সেট করবে তোমাদের সাথে। আর তোমরা তো জানোই যে স্টেলা আমারই মেয়ে। আমি ওকে সব জানিয়ে দেব তোমাদেরকে নিয়ে। ওর সাথে কাজ করতে তোমাদের কোনো প্রবলেম হবে না। তারপরে তোমরা, ওকে, ওয়েল, অল দ্য বেস্ট। চুপ করে যায় ডেরেক। ওর চোখ মুখের অবস্থা দেখে আমাদের নিজেদেরই খুব খারাপ লাগছিল সেই সময়। আমাদের সবার মনে তখন একটাই প্রশ্ন আর ভয়, কিছু করে না বসে ডেরেক। এভাবে এত বছর একটা কোম্পানিকে সময় দেওয়া, আর তারপরে হঠাৎ করে যখন সেই কোম্পানিটাকে বসিয়ে দেয়, তখন সেটা খুবই কষ্টকর হয়। ডেরেকের উদ্দেশ্যে আমি প্রশ্ন করি, ডেরেক, আমাদের যা সব মিটিং আর আমাদের কাজে যেখানে যেখানে তোমার দরকার, প্লিজ, আমি এই নিয়ে আর কোনো কথা বলতে চাই না। আমি আর কোনো কিছুর মধ্যেই থাকতে চাই না। ওরা আমাকে বের করে দিয়েছে। আমার হাতে আজ কোনো ক্ষমতা নেই। আমার কথায় কিছুই হবে না। আমি শুধু ভীষণ খুশি যে তোমাদের সাথে কিছু হয়নি। আমার তো বয়স হয়ে এসেছিল, তবে এভাবে যে আমাকে বেরিয়ে যেতে হবে, যাই হোক, আমি অ্যাকচুয়ালি খুব ক্লান্ত। আর তোমাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে। প্লেসি জিজ্ঞেস করলো, এবারে তাহলে কি কিছু ভাবলে ডেরেক? কি করবে? অদ্ভুতভাবে ও আমাদের দিকে তাকিয়ে বলে ওঠে, যারা আমার সাথে অন্যায় করেছে আমি কাউকে ছাড়বো না। নিজেকে আবার সামলে নিয়ে বলে ওঠে, না, মানে কি আর করব, এবার আমি ছুটি কাটাবো। ছুটি। অনেক বছর তো কাজ করলাম আমি,
বাই। ডেরেক বেরিয়ে যায় মিটিং থেকে। আমরা বাকিরা তখন নিজেদের মধ্যে মিটিং করি একটা। আমরা কেউ মেনে নিতে পারছিলাম না কথাটা। হঠাৎ করে এত সিনিয়র, এত অভিজ্ঞ মানুষকে বের করে দিল। রাজন বলে ওঠে, শোন, কোম্পানির বোর্ড অফ ডিরেক্টররা তো পাগল হয়ে যায়নি। অনেক কিছু ভেবেই ওরা সিদ্ধান্তটা নিয়েছে। আর আজকের দিনে কেউ কোথাওই সেফ নয়। কাজ তো করি আমরা সবাই, কিন্তু যেদিন কোম্পানির মনে হবে যে আমাদের আর দরকার নেই, ছুঁড়ে ফেলে দেবে। এটাই নিয়ম ভায়া। তাই এসব নিয়ে বেশি ভাবা বন্ধ কর। তোরা দেখলি ডেরেক ওটা কি বলল? যারা আমার সাথে অন্যায় করেছে আমি কাউকে ছাড়বো না, এ কথার মানে কি? ছাড় তো, রাগের মাথায় ওরকম কথা বলেছে। আরও টুকটাক কথাবার্তা বলে আমরা বেরিয়ে এসেছিলাম আমাদের নিজেদের মিটিং থেকে। মন সত্যি ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। এই মানুষটা, এই ডেরেক, ও নিজের হাতে আমাদের তৈরি করেছিল। আমরা সবাই একটা পরিবারের মতো কাজ করতাম একসাথে। হঠাৎ হঠাৎ আমার খুব কান্না পেল ওর জন্য। কি জানি, নাকি নিজের জন্য। যদিও ডেরেকের বয়স হয়ে গিয়েছে, ওর মেয়েও প্রতিষ্ঠিত, একই কোম্পানিতে আছে গত 5 বছর, তবুও যেন মেনে নিতে পারছিলাম না সেদিন কিছুতেই। ঘটনাটা হয়তো ওখানেই শেষ হয়ে যেত, কিন্তু বুঝতে পারিনি যে আরো অনেক কিছুই বাকি থেকে গিয়েছিল। আর তার মাঝে জড়িয়ে পড়েছিলাম আমি নিজেও। তিন দিন পরে সকালে উঠে আমি যখন ব্রেকফাস্ট করে ল্যাপটপ অন করে অফিসের মেল চেক করছিলাম, হঠাৎ করেই বেজে ওঠে আমার ফোনটা। আমি ফোন রিসিভ করার পরে একটা কথাই শুনতে পাই, বিনয়, কোথায় আছো তুমি? ডেরেক, তুমি? সব সব ঠিক আছে তো? তুমি কোথায় আছো বলো। আমি বাড়িতে, এই তো একটু অফিসের কাজ করছিলাম। তোমার মেল দেখো, আমি তোমাকে আসামের টিকিট পাঠিয়েছি। আজ দুপুরে তোমার ফ্লাইট। আমি তোমার জন্য গৌহাটি এয়ারপোর্টে অপেক্ষা করব। আজ বৃহস্পতিবার, তুমি শুধু আগামীকালের ছুটি নিয়ে নাও, আর রবিবার সকালে আমরা ফিরে যাব এখান থেকে, কেমন? আর তুমি যে সাথে আছো কেউ যেন সেটা জানতে না পারে, ঠিক আছে? আমাকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে ও ফোনটা কেটে দিল। ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম আমি। আবার আমি ওকে ফোন করলাম, কিন্তু ও ফোন রিসিভ করলো না। মেল খুলে দেখলাম সত্যি আমার নামে একটা রিটার্ন টিকিট কাটা হয়েছে। খুলে আমার কেউ নেই। এক বান্ধবী আছে, তার সাথে আমি থাকি। সেও এখন ছুটি নিয়ে নিজের বাড়িতে গেছে সপ্তাহ 2 জন্য। আমি তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছিলাম বাড়ি থেকে। দুপুর 3:40 সময় আমি নামলাম গৌহাটি এয়ারপোর্টে। বেরিয়ে আসতে আসতে আরও মিনিট 20 সময় লাগলো আমার। বাকিদের থেকেও অনেকটা পুরনো সম্পর্ক আমার ডেরেকের সাথে। কথায় বলে অফিসের লোকজন কখনো পরিবারের মানুষ হয়ে উঠতে পারে না, কিন্তু ডেরেক আমার ম্যানেজার হলেও বড় দাদার মতো ছিল আমার কাছে। আমি যখন এই অফিসে কাজ করা শুরু করেছিলাম তখন আমি অন্য একটা ডিপার্টমেন্টে ছিলাম। সেখান থেকে ও আমাকে তুলে এনেছিল এই নতুন তৈরি হওয়া ডিপার্টমেন্টে, আর তখন থেকে ওর সাথে আমি কাজ করছি। আমরা কাজের বাইরেও অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি। সেখানে পরিবার নিয়ে কথাবার্তা, জীবন দর্শন নিয়ে আলোচনা, রাজনীতি বা বিয়ারের বোতল হাতে খেলা নিয়ে উল্লাস, সব কিছুই ছিল। আর তাই ওর কথা আমি ফেলতে পারিনি সেদিন। বেরিয়ে আসার পরেই ও আমাকে এসে জড়িয়ে ধরলো পাশ থেকে। আমাকে জোর করে টেনে নিয়ে গেল একটা গাড়ির কাছে। গাড়িতে বসার পরে আমাকেও বলল, তাহলে বিনয়, আবার আমরা একসাথে। কিন্তু তুমি হঠাৎ করে এখানে, মানে কেন? আরে এখন তোমাকে দেখে বেশ ভালো লাগছে, কিন্তু
মনে হচ্ছে তুমি কিন্তু এই ধাক্কাটা সামলে উঠেছ। গাড়ি চলতে শুরু করে। দুদিকে ছোটখাটো পাহাড়, পাহাড়ের মাঝে চওড়া প্রশস্ত রাস্তা, আর দুদিকে ঘন সবুজ মাঠ। ডেরেক বাইরের দিকে তাকিয়ে বলে ওঠে, আমি কাউকে ছাড়বো না বিনয়। ওরা সবাই আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করে আমাকে সরিয়ে দিয়েছে। আমি খোঁজ নিয়েছি, এই কাজে 4 জন ছিল একসাথে। 3 জনকে আমি চিনতে পেরেছি, জেনেছি, কিন্তু আরেকজন যে কে সেটা আমি বুঝতে পারিনি। খালি হাতে আমি ওদের কোনো ক্ষতি করতে পারবো না, কিন্তু ওদের আমি ছাড়বো না। আমি এর শেষ দেখে ছাড়বো। আমার কিন্তু ভয় করছে ডেরেক। তুমি এটা ঠিক করছো না। তুমি তো নিজেই বললে কোম্পানির স্বার্থে। স্টপ ইট বিনয়। এই কোম্পানিকে দাঁড় করাতে আমি আমার দিন রাত এক করে দিয়েছিলাম, আর আজ এভাবে ওরা আমাকে বের করে দিতে পারে না। আমি না থাকলে কোথায় থাকতো এরা? আমাকে যেভাবে বের করে দিয়েছে কয়েক ঘন্টার নোটিসে, সেটা একেবারেই মানা যায় না। আর এর পিছনে আছে মীরা, অ্যালেক্স আর ক্রিসেন্ট। 3 জনে মিলে আমার বিরুদ্ধে কিছু বলেছে ওরা। আমি ভিতরের সব খবর পেয়েছি। আমি তো এদের কাউকে ছাড়বো না। আর আমার তোমাকে দরকার, কারণ যেখানে আমি যাচ্ছি তাদের ভাষা আমি জানি না। তোমাকে ওদের সাথে কথা বলতে হবে বিনয়। কোথায় যাচ্ছে আমরা ডেরেক? কিছুটা হলেও মনের গভীরে আমি বুঝতে পারছিলাম ডেরেকের উদ্দেশ্য, কিন্তু আমি ওর মুখ থেকেই জানতে চাইছিলাম সেটা। মায়াং। আমরা মায়াংয়ে যাচ্ছি, তোমাদের দেশের ব্ল্যাক ম্যাজিকের রাজ্য। সারা বিশ্বে এই জায়গাটার নাম সবাই জানে, যারাই কালো জাদু নিয়ে একটু। ডেরেককে থামিয়ে আমি চুপ করিয়ে দিলাম। আর কোনো কথা আমি শুনতে চাইলাম না ওর কাছ থেকে। আমি আমি এই জায়গাতেই বড় হয়েছি। এই জায়গা সম্পর্কে অনেক কথা আমি জানি, নিজের চোখে দেখেওছি, কিন্তু আমার ভালো লাগেনি কখনো এই প্রাচীন বর্বর প্রথা। যদিও এখানে বেশ কয়েকজন আছেন যারা সত্যিই পারেন কালো জাদু করতে, আর সেই কালো জাদু করে মানুষকে বশ করতে পারে। নিজেরা কিছুক্ষণ শূন্যে ভেসে থাকতে পারে, হঠাৎ করে চোখের সামনে থেকে উধাও হয়ে যেতে পারে, আর সব থেকে খারাপ হলো যে কারোর ক্ষতিও করতে পারে, এমনকি হত্যাও। শুনেছি অনেক প্রাচীন কথা, লোকগাথা। মুঘল শাসক 14 শতকে এই জায়গা দখল করার জন্য এসেছিল। প্রায় লাখখানেক ঘোড়সওয়ার নিয়ে এসেছিল ওরা, কিন্তু এখানকার মানুষজন কালো জাদু করে গ্রামের চারিদিকে একটা অদৃশ্য দেওয়াল তুলে দিয়েছিল। আর যখনই সৈন্যরা সেই দেওয়াল অতিক্রম করেছিল, ভেতরে থাকা কিছু অশুভ শক্তি ওদেরকে শেষ করে দেয়। সেই 1 লাখ সৈন্য সেই রাতে কয়েক ঘন্টার মধ্যেই উধাও হয়ে গেছিল পৃথিবীর বুক থেকে। আমি এইসব কিছু থেকে চলে এসেছিলাম দূরে, ছেড়ে এসেছিলাম আমার অতীত অনেকদিন আগেই। আর এখন আবার ডেরেকের পাল্লায় পড়ে। ডেরেক আমার দিকে তাকিয়ে হেসে ওঠে। তুমি অনেকদিন আগেই আমাকে বলেছিলে যে ছোটবেলায় তুমি এখানেই বড় হয়েছ। আজ আমার তোমার সাহায্য দরকার বিনয়। তুমি যা চাও আমি সব কিছু তোমাকে দেব, কিন্তু শুধু একটি বার। টাকা পয়সার লোভ আমার নেই ডেরেক। তোমার সাথে যেটা হয়েছে সেটা অন্যায়, কিন্তু সেটাই তো বর্তমান যুগে যে কোনো কর্পোরেটে হয়ে থাকে। সেদিন তোমার জন্য আমি কেঁদেছিলাম, কিন্তু ঠিক আছে ডেরেক, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু একটা কথা, কারোর কোনো ক্ষতি তুমি করো না। কাউকে প্লিজ প্রাণে মেরে ফেলো না। গৌহাটি এয়ারপোর্ট থেকে প্রায় 32 কিলোমিটার দূরে অবস্থিত মায়াং নামের এই ছোট্ট গ্রামটা। এখানে কালো জাদুর চর্চা আজও হয়ে আসছে।
প্রাচীনকাল থেকে এখানে নানান তন্ত্রমন্ত্রের সাধনা হয়। গ্রামের নাম এসেছে মায়া শব্দ থেকে। এখানকার লোকজন বিশ্বাস করে স্বয়ং মহাদেব এসে এখানকার প্রাচীন অধিবাসীদের শিখিয়ে গেছেন অনেক গুপ্ত সাধনার কথা। আর সেই সাধনার ধারা প্রকৃতি, রীতিনীতি বংশ পরম্পরায় বাহিত হয়ে চলেছে পরবর্তী প্রজন্মের মধ্যে। মিনিট 40 পরে আমরা পৌঁছলাম গ্রামে। ডেরেককে আমি নিয়ে গিয়েছিলাম আমার ভূদেব তান্ত্রিকের কাছে। উনি একজন অঘরী তান্ত্রিক। আমার দাদুর সাথে ওনার পরিচয় ছিল। দাদু বলতেন ওনার মতো এত শক্তিশালী তান্ত্রিক আর কেউ নেই এই গ্রামে। দেখে মনে হয় ওনার বয়স ওই 30 কি 32, কিন্তু আমি জানি ওনার বয়স প্রায় 100-র কাছাকাছি। কিভাবে যে নিজের বয়স এখনো ধরে রেখেছেন এক জায়গাতে, কেউ সেটা জানে না। যখন আমরা ওনার সামনে গিয়ে দাঁড়াই, দেখলাম উনি বসে আছেন অগ্নিকুণ্ডের সামনে। দাও দাও করে আগুন জ্বলছে, আর ওনার সারা শরীরে ছাই ভস্য মাখা। সামনে রাখা একটা ছোট্ট ত্রিশূল। ত্রিশূলটা রাখা আছে একটা মাথার খুলির ওপরে। মাথার খুলির ওপরে একটা ফুটো করে তার ভেতরে ঢোকানো আছে সেটা। নগ্ন অবস্থায় উনি বসে আছেন চোখ বন্ধ করে। আমরা ওনার সামনে যেতেই চোখ না খুলেই উনি বললেন, বাবা বিনয়, কেমন আছো? অনেক বছর পরে এলে এখানে, বলো কি দরকার? আরে সাহেবও তো তোমার সাথেই আছে। কে চাই ওনার মন খুব অশান্ত। প্রতিশোধ স্পৃহা ওর সারা শরীরের মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে। ডেরেক যা যা বলতে বলেছিল আমি সব কথা ওনাকে বলেছিলাম। 3 জনের নামও বলেছিলাম। উনি চোখ খুলে জিজ্ঞাসা করলেন, কিছু আছে? ওদের কোনো ছবি বা ব্যবহৃত কিছু জিনিসপত্র? ডেরেক মোবাইল বের করে ওদের ফটো দেখায়। নিজের নোটবুক বের করে ওদের নিজেদের হাতের লেখা কিছু পেপার ওর সামনে রাখে। ভূদেব তান্ত্রিক বলে ওঠেন, দেখ, আমি সাধারণত এইরকম কাজ আর করি না। এইভাবে কারোর ওপরে প্রতিশোধ নেওয়া অন্যায়। তুই যখন ওদের জন্ম দিসনি, ওদের কোনো ক্ষতি করার অধিকার তোর নেই। কিন্তু তবু আমি তোকে সাহায্য করব, আর তার বদলে তোকে আমার এই গ্রামের জন্য কিছু করতে হবে। এই গ্রামে অনেক বাচ্চা ছেলে মেয়ে আছে যারা ভালোভাবে শিক্ষা দীক্ষা পাচ্ছে না। এখানে অনেকেই দুবেলা দুমুঠো খেতে পায় না। আমাদের এই গ্রামের সার্বিক উন্নয়নের জন্য তোকে গ্রামের ফান্ডে 2 কোটি টাকা দিতে হবে আজকেই। সেটা হয়ে গেলে গভীর রাতে চলে আয় জরিকুণ্ডের সামনে। ওখানে আমাকে মায়ের আরাধনায় বসতে হবে, আর একটা কঠিন পুজোও করতে হবে। তারপর আমি তোকে বলে দেব কিভাবে কি করতে হবে। 2 কোটি? আমার কাছে কি অত টাকা আছে নাকি? আর এত কম সময়? আমাকে বোকা বানাস না। তোর ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 5 কোটি টাকা আছে। আজকের দিনে তো তোরা কি সব করিস, আর কয়েক সেকেন্ডে টাকা এদিক থেকে ওদিক হয়ে যায়। তুই কয়েকজনের খারাপ করতে চাইছিস, আর আমি এই গ্রামের সবার ভালোর কথা ভাবছি। এইখানেই তোর আর আমার মধ্যে তফাৎ। অবাক হয়ে আমার কানে ফিস ফিস করে বলে ওঠে ডেরেক, কি করে জানলে? এ কথা আমার স্ত্রী বা মেয়েও তো জানে না। আমি হেসে বলি, তাই জন্যেই উনি সিদ্ধ পুরুষ। জনিকুণ্ড? সেটা আবার কি?
কিভাবে যাব? তোকে সেটা নিয়ে ভাবতে হবে না, বিনয় তোকে নিয়ে আসবে। চোখ বন্ধ করেন ভূদেব তান্ত্রিক। গভীর রাতে আমি ডেরেককে সাথে নিয়ে এসেছিলাম জনিকুণ্ডের সামনে। একটা পাহাড়ের ঢালের দিকে জনিকুণ্ড রয়েছে। তান্ত্রিক আর সিদ্ধপুরুষেরা বিশ্বাস করেন যে দেবী মহামায়ার রূপক এই স্থান, আর এর ওপরই আঁকা রয়েছে এক অষ্টভুজ চক্র। ওদের সাধনাতে এই দুয়ের যোগ রয়েছে। অর্ধবৃত্তাকার জনিকুণ্ড সারা বছর জলে ভর্তি থাকে। আশেপাশে যখন খরা চলে তখনও এই জল শুকায় না। জনিকুণ্ডর সামনে বসে রয়েছেন ভূদেব তান্ত্রিক। কপালে টকটকে লাল সিঁদুরের দাগ, মাথার জটাও ছাই আর ভস্যে মাখা। দাও দাও করে আগুনের শিখা জ্বলছে, ছুঁতে চাইছে আকাশ। ওপরে ঘন কালো রাতের আকাশ। দূরে কোথাও শিয়াল ডেকে ওঠে। কোনো নিশাচর প্রাণী আর পাখি আমাদের উপস্থিতিতে ভয় পেয়ে চলে যায় দূরে। ডেরেককে সামনে বসতে বলে ভূদেব তান্ত্রিক। হাতে তুলে নেয় মাথার খুলি, উল্টো করে জনিকুণ্ড থেকে কিছুটা জল ভরে। অন্য হাতটা ডান দিকে আকাশের দিকে তুলে কিছু মন্ত্রোচ্চারণ করেন উনি। ওনার আঙুলের ডগায় এসে বসে দুটো ছোট ছোট পাখি। হঠাৎ উনি হাতের মুঠো বন্ধ করে পাখি দুটোকে মুঠোর ভেতরে চেপে ধরেন। সেই মুঠো উনি রাখেন মাথার খুলির মধ্যে থাকা জলের ওপরে। হাতের মুঠোর নিচ থেকে টপ টপ করে লাল রঙের রক্ত পড়তে থাকে নিচের দিকে, মিশে যায় সেগুলো জলের মধ্যে। আরও কিছুটা সময় পরে তিনটে ফটো ডুবিয়ে দেন ওই জলের মধ্যে। মাথার খুলির ভিতরে থাকা রক্তাক্ত জল যেন ফুটতে শুরু করে টকবক করে। আমি তাকালাম ভূদেব তান্ত্রিকের দিকে। ওর চোখ দুটো উল্টো হয়ে গিয়ে ভেতরের সাদা অংশ বাইরের দিকে বেরিয়ে এসেছে। বুকের কাছটা ভীষণ জোরে জোরে কাঁপছে, যেন হৃৎপিণ্ড বেরিয়ে আসতে চাইছে বাইরের দিকে। ডেরেক সম্মোহিতের মতো দেখছে সামনের দিকে। ওর দু চোখ তখন ভূদেব তান্ত্রিকের সাদা হয়ে থাকা চোখের দিকে। ওর নিজের চোখের দুই পাশ থেকেও নেমে আসছে রক্তের ধারা। আমার খুব ভয় করতে শুরু করে। হঠাৎ করে যেন আমি একটা গন্ধ পেলাম, মৃত্যুর গন্ধ। আশেপাশের তাপমাত্রা যেন হঠাৎ করে ভীষণ কমে যায়। আরো কিছু মিনিট পরে ভূদেব তান্ত্রিকের গলা থেকে বেরিয়ে আসতে থাকে কিছু মন্ত্র। ধীরে ধীরে ওনার গলার স্বর বাড়তে থাকে। একটু পরে এত জোরে জোরে সেই মন্ত্রোচ্চারিত হতে থাকে যে আমাকে আমার দুই কান হাত দিয়ে বন্ধ করে দিতে হয়। ওম ক্লিং চামুণ্ডায় নমঃ। আমি তাকালাম ডেরেকের দিকে। ওর দুই কানের পাশ দিয়েও বেরিয়ে আসছে রক্তের ধারা। আমি ভয় পেয়ে ওর কাছে যেতে চাইলাম, কিন্তু কেউ যেন আমাকে ধরে রেখে দিয়েছিল মাটির সাথে। চামুণ্ডায় নমঃ। কয়েক সেকেন্ডের মধ্যে সব স্বাভাবিক হয়ে যায়। ডেরেকেও যেন সম্মোহনের বেড়াজাল কাটিয়ে বেরিয়ে আসে হঠাৎ করে। দেখলাম ভূদেব তান্ত্রিকের চোখ আবার আগের মতো হয়ে গেছে। ওর সামনে রাখা চারটে পুতুলের গায়ে ও ফেলে দিল মাথার খুলির ভিতরে সেই রক্তাক্ত জল। সেই জলে চারটে মাটির পুতুলকেও স্নান করালো ভালোভাবে। তারপর ডেরেককে বলল, নে দুহাত বাড়া, গ্রহণ করে দে। তুই তিনজনের ব্যাপারে বলেছিস যাদের তুই জানিস। যখন ওদের সামনে তুই আসবি, এই পুতুলগুলোকে এক এক করে রেখে দিতে হবে ওদের সামনে।
আর তারপরে এরাই এদের কাজ শেষ করবে। তোকে আর কিছুই করতে হবে না। আর 4 নম্বর, এইটা ওই 4 নম্বর অজানা মানুষটার জন্য। এটা সব সময় তোকে তোর সাথে রাখতে হবে যতদিন না 4 নম্বর ব্যক্তিটিকে তুই খুঁজে পাস। যখন 4 নম্বর মানুষটি তোর সামনে আসবে, সূচ দুটো খুলে যাবে নিজে থেকে। আর তারপরে আবার সেই একই কাজ, পুতুলটাকে সামনে বের করে রাখতে হবে। একটা কথা মনে রাখিস, ওই পুতুল মানুষগুলোর সামনে আসার পর 1 ঘন্টার মধ্যে তোকে পুতুলগুলো বের করতেই হবে। না হলে পুতুলের মধ্যে যে শক্তি রাখা আছে সে তোকে শেষ করে দেবে। এবার যা তোরা, যা যা। আমাদের চোখের সামনে থেকে ভূদেব তান্ত্রিক অদৃশ্য হয়ে গেল। ফিরে এলাম আমরা রবিবার সকালে। ডেরেক আমাকে বলেছিল, পরের সপ্তাহে শুক্রবার রাতে বাড়িতে এসো, আমি ডিনার পার্টি দেব, আর সেখানে আমি ওই 3 জনকেও ডাকবো। সরি ডেরেক, আমি আর এসবের মধ্যে থাকতে চাই না। প্লিজ। একটু যেন ওর মুখটা ঝুলে গেল দুঃখে। অবশেষে বলে উঠল, ওকে ওকে, আমি বুঝতে পারছি তোমার অবস্থা, ঠিক আছে। তবুও তোমার জন্য ইনভিটেশন থাকলো, তুমি এলে আমার খুব ভালো লাগবে। সারা সপ্তাহটা কেটে গেল নানান কাজের মধ্য দিয়ে। স্টেলার সাথে আমাদের 5টা মিটিং হলো। ও আমাদের কাজ বুঝলো, আমাদের কাছ থেকে কি কি চায় সেটা বলল। শুক্রবার দুপুর থেকে বারবার মনে পড়ে যাচ্ছিল ডেরেকের কথা। আজ রাতেই তো ওর সেই ডিনার পার্টি। ভীষণ কৌতূহল হচ্ছিল আমার। নিজের চোখে সবকিছু দেখতে চাইছিলাম আমি অনেক কিছু শুনেছিলাম ছোটবেলায়, কিন্তু কখনো বিশ্বাস করিনি। আমি মানিও না এই সব কিছু। শেষে নিজের চোখে সবকিছু দেখার জন্য আমি বেরিয়েই পড়লাম। প্রায় 4 ঘন্টা পরে সন্ধ্যাতে 7টার দিকে আমি এসে পৌঁছলাম ওদের বাড়িতে। ভেতরে তখন মীরা, অ্যালেক্স আর ক্রিসেন্ট চলে এসেছে। ওরা সবাই গল্প করছে, বসে আছে ডিনার টেবিলে। ডেরেক দরজা খুলে বলে ওঠে, চলে এসেছে তাহলে? ভেরি গুড ভেরি গুড, আমার খুব ভালো লাগলো, আমার খুব ভালো লাগলো সত্যি। আমার একা একা ঠিক, ওরাই মিনিট 10 আগেই এসেছে। আমিও গিয়ে বসলাম টেবিলে। ওরা আমাকে দেখে একটু অবাক হলো। আমি বললাম, ডেরেক 4টে গ্লাস নিয়ে এসে রাখলো আমাদের সামনে। ওয়াইন ঢেলে দিয়ে বলল, ও আমার ছোট ভাইয়ের মতো, তাই ভাবলাম ওকেও ডেকে নি। একা একা থাকে। স্টেলা আর ওর হাজবেন্ডকেও ডেকেছিলাম, ওরা হসপিটালে গেছে, ওখান থেকে ফিরে আসবে বলেছে। মীরা হেসে বলে ওঠে, জানি, আমি স্টেলার খবরটা পেয়েছি। আমি কি কিছু মিস করছি? আমি দাদু হতে চলেছি বিনয়, আর আমি রিয়েলি খুব খুব এক্সাইটেড। ওই বাচ্চাটার সাথে খেলবো, ওর সাথে দৌড়বো, কি আর করা যাবে। এই 3 জনে মিলে তো আমাকে বের করে দিল হঠাৎ করে আমার কাজ থেকে। এখন অবসর জীবনে এটাই করব। 3 জনে একসাথে পরস্পরের মুখের দিকে তাকায়। ক্রিসেন্ট বলে ওঠে, ড্রেক, প্লিজ এভাবে বলো না। আমরা কেউ ইচ্ছা করে এরকম সিদ্ধান্ত নেইনি। তুমি জানো না যে আমাদের কতটা কষ্ট হয়েছিল এই সিদ্ধান্ত নিতে। এই কোম্পানিকে দাঁড় করাতে, সারা বিশ্বে সবার কাছে পৌঁছে দিতে এর পেছনে তোমার যে অবদান সেটাকে ভোলা যায় না ড্রেক। এটা বোর্ডের ডিসিশন ছিল। আর আমরা যে ফিনান্সিয়াল পরিস্থিতিতে আছি এখন, তুমি তো জানোই যে সব ডিরেক্টররা বলেছে এই পুরো বছর ওরা 30% স্যালারি কম নেবে। আর তাছাড়া তোমার অবসরের সময়ও হয়ে এসেছিল। আর তো 2 বছর পরেই তোমার রিটায়ারমেন্ট ছিল। আর সেই সব কথা ভেবেই
যারাই কোম্পানির সাথে প্রায় 30 বছরের বেশি সময় ধরে আছে সবাইকেই কোম্পানি ছাড়তে বলা হয়েছে। তাই তুমি একা তো নয় ডেরেক। অন্যরা আর আমরা সবাই এক না। অন্যরা কোম্পানির জন্য এত কিছু করেনি যেটা আমি করেছি। বলতে বলতে রাগে কাঁপতে শুরু করে ডেরেক, কিন্তু পর মুহূর্তেই নিজেকে সামলে নেয় ও। হেসে ওঠে বলে, সরি, আসলে এখনো মানতে একটু অসুবিধা হয় মাঝে মাঝে। তবে আমি জানি সবার ভালোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিয়ার্স, চিয়ার্স টু মাই রিটায়ার্ড লাইফ। নিজের হাতের গ্লাস তুলে ধরে ডেরেক। বাকিরাও কোনো রকমে হেসে উঠে বলে, চিয়ার্স। চিয়ার্স। ডেরেক ওদের দিকে তাকিয়ে বলে, একটা জিনিস দেখবে? কারোর কোনো উত্তরের অপেক্ষা না করেই ও 3টে পুতুল বের করে রাখে টেবিলের ওপরে। ও মা, কি কিউট! মীরার কথা শেষ হতে না হতেই হঠাৎ সারা ঘর ভীষণ ঠান্ডা হয়ে পড়ে। হাওয়া বইতে শুরু করে ঘরের ভেতরে। কালো কিছু ধোঁয়া বেরোতে শুরু করে দেওয়াল আর মেঝে ফুঁড়ে, আর পুতুলগুলো যেন প্রাণ ফিরে পায়, দৌড়তে থাকে টেবিলের ওপরে। আর মুহূর্তের মধ্যে এক একটা পুতুল ঝাঁপিয়ে পড়ে এক একজনের ওপরে। ছোট ছোট পুতুলগুলো বড় হতে থাকে, কালো অবয়ব ঘিরে ধরে ওদেরকে। মৃতদেহের পচা গন্ধে ভর্তি হয়ে যায় সারা ঘর। অবয়বের শরীর থেকে বেরিয়ে আসে বড় বড় কালো আঙুল। জোর করে ওদের মুখ হাঁ করিয়ে ঢুকে পড়ে ওদের শরীরের ভেতর। সারা শরীর ওদের কালো হতে শুরু করে আমাদের দুজনের চোখের সামনে। কিছুটা শূন্যে ভেসে ওঠে ওদের শরীর, যেন অভিকর্ষের উৎস মুখ পরিবর্তিত হয়ে উঠে গেছে ওপরের দিকে। ডেরেক হাসতে থাকে জোরে জোরে। অট্ট হাসিতে কেঁপে ওঠে ওর সারা শরীর। ও চেঁচিয়ে ওঠে, আর করবি, আর করবি, আর আমাকে বের করবি তোরা? তোরা আমার হয়ে সিদ্ধান্ত নিবি আমি কাজ করব কি করব না? বিস্ফারিত চোখে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে এক প্রবল ঝাঁকুনি দিয়ে ওদের শরীর আছড়ে পড়ে মাটির ওপর। কেউ যেন প্রচণ্ড জোরে ছিঁড়ে নেয় ওদের শরীর দুভাগে। মুহূর্তের মধ্যে দুটুকরো হয়ে যায় ওদের শরীর, মিলে যায় কোনো এক কালো গহ্বরে। ডেরেক চুপ করে বসে পড়ে চেয়ারের ওপর। শান্তি পেলাম বিনয়, বড় শান্তি পেলাম। আমার মুখ দিয়ে যেন বমি উঠে আসে। আমি বেসিনের কাছে দৌড়ে যাই, ভালো করে চোখে মুখে জল দিয়ে বলে উঠি, তুমি তুমি পাগল হয়ে গেছো ডেরেক। তুমি একটা খুনি, তোমাকে পুলিশে দেওয়া উচিত। আর পুলিশকে কি বলবে তুমি? কি প্রমাণ দেবে? তাকিয়ে দেখো দেখি একবার। আমি তাকিয়ে দেখলাম ভেতরে। ভেতরে সবকিছুই আবার আগের মতো হয়ে গেছে। শুধু 3টে মানুষ আর নেই আমাদের মাঝে। বাকি সবকিছু সাজানো গজানো আগের মতো। হায় ঈশ্বর, এ কি করে হয়? তাহলে তাহলে ব্ল্যাক ম্যাজিক বলে কি সত্যি কিছু হয়? আমি আর পারছিলাম না নিজেকে সামলাতে। আর নিজেকেও অপরাধী মনে হচ্ছিল সেই সময়। আমার জন্য এটা হলো। আমি যদি না নিয়ে যেতাম, না যদি ভূতের তান্ত্রিকের সাথে দেখা হতো। আমি আসছি ডেরেক, সরি। আর তোমার জন্য আমার মনে যে শ্রদ্ধার জায়গাটা ছিল না, আজ আর সেটাও নেই, একটুও নেই। আমি বেরিয়ে আসার জন্য দরজা খুললাম। সামনেই দাঁড়িয়ে তখন স্টেলা, আর ওর পাশে এক ভদ্রলোক, হয়তো ওর স্বামী। স্টেলা আমাকে দেখে হেসে বলে উঠল, বিনয়, তুমি এখানে চললে নাকি? এসো, ভেতরে এসো। প্রায় জোর করে আমাকেও ভেতরে নিয়ে এলো। ডেরেক উঠে দাঁড়ালো, মেয়েকে দেখে হেসে জিজ্ঞেস করলো, কি খবর দিল ডক্টর? বেবিকে দেখালো স্ক্রিনে? ছটফট করছিল, হাত পা ছুটছিল? ওকে আমি ফুটবল শেখ। দেখলাম আমি ডেরেকের দিকে। ও হঠাৎ করে চুপ করে গেল। মুখে চোখে ফুটে উঠেছে বিস্ময়। পকেট থেকেও বের করে আনলো শেষ পুতুলটা। পুতুলের চোখে লাগানো সূঁচ দুটো খুলে পড়ে গেছে। আর অবাক হয়ে ডেরেক তাকিয়ে আছে স্টেলার দিকে।
স্টেলা বাবার হাতে পুতুলটা দেখে বলে ওঠে, কি সুন্দর ড্যাড, আমার জন্য এনেছো, দাও না আমাকে, দাও। বলতে বলতে ও এগোয় ডেরেকের দিকে। ডেরেক পিছিয়ে যায় দেওয়ালের দিকে, চেঁচিয়ে ওঠে, স্টপ স্টপ স্টেলা, শেষে তুইও। স্টেলা ঘরের মাঝে দাঁড়িয়ে বলে ওঠে, কি? আমিও কি? আমাকে অফিস থেকে বের করে দেওয়ার পিছনে তুইও আছিস। আমি তোকে কখনো এরকম কেন স্টেলা? আমি তো তোরই বাবা। আমি তো তোকে আমার রেফারেন্স দিয়ে আমাদের কোম্পানিতে সুযোগ করে দিলাম, আর তুই কিনা শেষে আমার পিছনে ছুরি মারলি। তোমাকে আমি আগেও বলেছিলাম ড্যাড, এভাবে কোম্পানির টাকা পয়সা নিয়ে নয় ছয় করো না। আর আমরা সবাই কাজ করার জন্য টাকা পয়সা নিয়ে অফিস থেকে, কিন্তু তুমি কি করতে বলো না? তোমার সব কাজ বিনয়, ব্লেসি, রাজন আর বাকি সবাই করে দিত। তুমি শুধু গিয়ে বসে থাকতে আর দিনের শেষে ওদের কাজের ক্রেডিট সব নিজে নিতে। অন্য টিমের কাজের ক্রেডিটও অনেক সময় নিজে নিতে চেয়েছিলে। আমরা সব কিছুই জানি ড্যাড, আর তোমাকে আমি অনেকবার সেসব কথা বলেছিলাম। গত 2 বছর ধরে তুমি কিছুই সেভাবে কাজ করনি। সব নতুন আইডিয়া, নতুন প্ল্যান, এগুলো তোমার টিম করেছে সবাই, আর তুমি বাইরে বলে বেরিয়েছো সেসব নাকি তোমার করা। কি করতাম আমি? আমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, আমাকেও কোম্পানির কথা বাকি সবাইয়ের কথা ভাবতে হয়েছে। কোম্পানি তোমার নিজের থেকেও অনেক বড়, তুমি সব কিছু নয়। আজকের দিনে কেউ কোনো কোম্পানির থেকে বড় হতে পারে না, আর কেউ যদি ভেবে নেয় যে তাকে ছাড়া কোম্পানি চলবে না, সেটাও ভুল। তোমার যা স্যালারি ছিল সেই স্যালারিতে আরও 5 জনকে নিয়ে আসা যায়, তারা তোমার থেকে অনেক ভালো কাজ করবে। আর অভিজ্ঞতা, সেটার কোনো দাম নেই। হ্যাঁ, অভিজ্ঞতা তো দরকার, কিন্তু সেটা তুমি কি কাজে লাগিয়েছো? তুমি কি সত্যিই সেটাকে কাজে লাগিয়ে অন্যদের এগিয়ে আসার সুযোগ দিয়েছো? দাওনি ড্যাড। আর তাই আমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, আমি বলতে বাধ্য হয়েছিলাম যে তোমাকে আর দরকার নেই এই কোম্পানিতে। পুতুলটা ডেরেকের হাতের মুঠোর মধ্যে ছটফট করছে। ও বেরিয়ে এসে লাফিয়ে স্টেলার ওপর চড়তে চাইছে। সেদিকে তাকালো ডেরেক, পরে আবারও স্টেলার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, আমার আর তোর সন্তানের সাথে খেলা হলো না। ভালো থাকিস তোরা। আর বিনয়, বন্ধু বিদায়। আমাকে ঠেলে সরিয়ে দিয়ে দৌড়ে বেরিয়ে গেল বাড়ি থেকে ডেরেক। বাইরে রাখা গাড়িতে উঠে জোরে চালিয়েও চলে গেল অন্ধকার রাস্তার দিকে। আরো কয়েক ঘন্টা পরে স্টেলার ফোন বেজে ওঠে। ডেরেকের গাড়ি পাওয়া গেছে জঙ্গলের পাশে, ভেঙে চুরে পড়ে আছে, যেন কোনো বড় ট্রাক পিষে দিয়ে চলে গেছে গাড়িটাকে। আর ডেরেকের কোনো সন্ধান পাওয়া যায়নি। আমি স্টেলাকে বলতে পারিনি মায়ঙের কথা, বলতে পারিনি ডেরেকের প্রতিশোধ নেওয়ার ইতিহাস। নিজের ভুলে একসাথে অনেকগুলো প্রাণের বলি হয়েছিল সেদিন, আর শেষে নিজের জীবন দিয়েই সেই পাপ থেকে মুক্তিও পেয়েছিল ডেরেক। মুক্তি হয়তো। তবে দাদুর কাছে শুনেছিলাম অনেক বছর আগে যারা কালো জাদু করতে গিয়ে শেষে কোনো কারণে সেটা শেষ করতে পারে না, তাদেরও মৃত্যু হয়। আর মৃত্যুর পরে তারাও কোনো তান্ত্রিকের বশে চলে আসে। তাদের মুক্তি হয় না কোনো দিন। শুনছিলেন অভিসন্ধি, রচনা জয়ন্ত অধিকারী,
গল্প পাঠে এবং ভূদেব তান্ত্রিকের চরিত্রে আমি সৌপর্ণ, ডেরেক সোমতীর্থ, ব্লেসি সৌমি, রাজন দেবজিৎ, মীরা অস্মিতা, ক্রিসেন্ট ময়ূক এবং স্টেলা বৃষ্টি। মায়ং সত্যি একটি ব্ল্যাক জাদুর দেশ। ওখানে আজও তান্ত্রিকরা অদ্ভুত কিছু উপাচার নিয়ে যজ্ঞ করেন। কালো জাদু বাস্তবে সম্ভব না হলেও এরা খুবই ভয়ঙ্কর প্রকৃতির হয়, তাই মায়ংকে সকলেই এড়িয়ে চলে। গল্পটি কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না কমেন্ট করে, এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দয়া করে। আজকের মতো এখানেই বিদায়, বাকি কথা পরে হবে।